হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা যখন সেনগুপ্ত বাড়ি থেকে বেরোচ্ছে, প্রবীরকে বলে বেরোয় যে ওখানে একটা জাগ্রত মন্দির রয়েছে, আজকে তো গণেশ পুজো, মায়ের জন্য এবং রূপার জন্য পুজো দিতে চাই, আর এটা করতে গিয়ে যদি ওদের ফিরে পাই, এর থেকে আর কি হতে পারে। ঠিক আছে দীপা, যা তোরা বেরিয়ে পড়। ওরা বেরোতেই কাকিয়া রেগে যায়, বলে যে বাড়িতে আছে সোনামা তাকে না দেখাশোনা করে দীপার এরকম করে বেরিয়ে যাওয়াটাকে আপনি সম্মতি জানালেন দাদা? আজকে যদি সোনামামা কিছু হয়ে যায় তখন কি হবে আপনি বুঝতে পারছেন তো? দীপার এই মুহূর্তে যাওয়াটা উচিত ছিল না। আহ, থামো তো তুমি, এরকম করে কেন কথা বলছো? একজন মাই আর একজন মায়ের কষ্ট বোঝে, তুমি কেন বুঝতে পারছো না অনুযায়ী আমি সেটাই জানি না। এই বলে চলে যায়। তুমি পারলে শুধুমাত্র সোনামাম্মাকে দেখে শুনে রেখো, এটাই তোমার দায়িত্ব। দীপা তো যাওয়ার সময় সবাইকে দায়িত্ব দিয়ে গেছে, সবাই মিলে আমরা পারবো না একটা মেয়েকে সামলে রাখতে? আর সেই কাজটাই তো আমরা করছি। দীপারা মন্দিরে চলে আসে, সেখানে এসে তারা ঠাকুরকে প্রণাম করে আর প্রার্থনা করতে লাগে যে হাত দিয়ে সূর্য তার মেয়েকে ছেড়েছিল হাত স্রোতের বেগে, সেই হাতেই যেন তার মেয়েকে তুলে দেওয়া হয়। এবং দীপা প্রার্থনা করে তার মা যেন সুস্থ হয়ে যায় এবং রূপা তার কলজার টুকরা সেই সন্তানকে যেন সে খুঁজে পায়। ছোট থেকে অনেক কষ্ট করে রূপাকে বড় করেছে, রূপাই ছিল দীপার একমাত্র জীবনসঙ্গী, একমাত্র কাছের। সেই মানুষটাকে কোনোভাবে হারাতে চায় না দীপা, আর তার জন্য প্রার্থনা করে যাচ্ছে বারবার করে। এদিকে রূপাও সামনে দাঁড়িয়ে আছে মন্দিরেই, সে তার মায়ের মতো করে ফুলের তোড়া বানিয়েছে। পুরোহিত মশাই বলে, আজকে তো সবাই এরকম তোড়া দিয়েছে মাকে, তোমার মা যখন শিখিয়েছে তখন তো দিতেই হবে। তুমি কি চাও? আমার মাকে আমি ফিরে পেতে চাই, আমার মা ছাড়া কেউ নেই আমার আপন বলতে, তাই মায়ের কাছে যাওয়ার জন্য আমি মরিয়া হয়ে রয়েছি। প্রার্থনা করি যেন তোমার মা সত্যিই তোমার কাছে ফিরে আসে, তোমাকে যেন তোমার মায়ের কাছে ফিরে যেতে হয় খুব তাড়াতাড়ি। রূপা খুশি হয়ে যায়। রূপা হঠাৎ করে মনে হয় যে আমার মা বাবা এখানে এসেছে নাকি, কেন জানি না আমার সেরকমটাই মনে হচ্ছে। সূর্য এবং দীপা যখন মাথা নিচু করে প্রণাম করছে তখনই রূপা মন্দির থেকে বেরিয়ে যায়। এরপরে দীপা উঠে দাঁড়ায় আর সূর্য বলে, দেখো এই জায়গাটা কতটা গরম, কেউ হয়তো জল ঢেলে দিয়েছে, আমরা আসবো এরকম গরমে কি করে প্রণাম করতাম। তখনই রূপার কথা মনে পড়ে, রূপা এই জল ছিল। দীপা এরপরে সেই ফুলের তোড়াটা দেখতে পারে, বলে এটা কোথায় পেলেন? বাইরে একটা বাচ্চা মেয়ে দিচ্ছে সবাইকে আর বলছে তার মায়ের কাছে ফিরে যেতে চায়, সেই জন্যই প্রার্থনা করতে। কি বাচ্চাটা কেমন দেখতে? মনে তো হলো এই পাশে জেলে পাড়া রয়েছে, সেখানকারই বাচ্চা হবে বোধহয়, স্থানীয়। ওর বলল ভাই বাবা মায়ের সঙ্গে এসেছে, আর সেটা শোনার পরে আমরা আর কিছু বলিনি। আর এই ফুল দিয়ে ও আমাদের সবাইকে বলেছে পুজো করতে। এটা দেখছেন ডাক্তারবাবু, আমি নিজে রূপাকে এই ফুলের তোড়া বানানো শিখিয়েছি। রূপাই হবে এখানে এসেছে, আমার মেয়ে রূপাকে আমাকে খুঁজে বের করতেই হবে। দীপা, তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই জেলেপাড়ায় একটা মেয়ে রয়েছে, রূপা নাম তারও। আপনি তাকে দেখেছেন? না, তবে আমি যখন চিকিৎসা করতে এসেছিলাম তখনই নানাভাবে সেই রূপার নাম নথিভুক্ত করা ছিল, কিন্তু আমি যখন ওকে ট্রিটমেন্ট করব তখন মেয়েটা আমার সামনে আসেনি। কি বলছেন কি? আপনার ওকে একবার খুঁজে দেখা উচিত ছিল। আমার মনে হয়েছিল আমি আমার রূপামাকে ছেড়ে কাউকে দেখতে চাই না, অন্য কোনো রূপার সঙ্গে পরিচয় পরিচিতি ঘটাতে চাই না, তাই আর কি আমি দেখিনি। এরপরে সূর্যর মনে পড়ে সেই রূপাকেই নিজের গলার স্থ্যাতটা দিয়েছিল, ডাক্তার হবে ভবিষ্যতে রূপা, তাই তার মেয়ের নামও রূপা। এই সমস্ত কথা বলেছিল ফান্টুসকে। সেগুলো নিয়ে নানাভাবে সূর্যর মনে অনেক প্রশ্ন তৈরি হয়। দীপা বলে, আমাদের যেতে হবে, চলুন তাড়াতাড়ি, রূপাকে খুঁজতে হবে। রূপা এখানেই ছিল ডাক্তারবাবু, আমার মনে হচ্ছিল আমার মেয়ে আমার আশেপাশেই ছিল, সেটাই নিশ্চিত হলো। ঈশ্বর, তুমি আমাকে যেভাবেই হোক আমার মেয়ের সঙ্গে মিলিয়ে দাও, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং সেজন্যই আমি এখানে এসেছি। এদিকে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, কেউ যেন ঠেলাঠেলি না করে, মন্দিরে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, সবাই যেন নিয়ম মেনে আস্তে আস্তে এগিয়ে আসে লাইন করে। আর তখনই সূর্য মাইকটা কেড়ে নেয়, নিয়ে বলে, রূপমা তুমি কোথায়? তুমি আছো এখানে? তোমার মা বাবা মন্দিরে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ফিরে এসো মা, তোমার জন্য আমরা মরিয়া হয়ে রয়েছি, তোমাকে ছাড়া আমরা যে ভালো নেই মা, তোমাকে ফিরে আসতেই হবে, তুমি কোথায় রূপমা? এরকম করে বারবার অ্যানাউন্সমেন্ট করছি, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। রূপমা তুমি আছো এখানে? রূপা, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তখনই মাইকটা কেড়ে নেওয়ার আগে বলতে হয় তো, দেখছেন না আমাদের বাচ্চা হারিয়ে গেছে, তাই তো ওকে আমরা ডাকছি। আপনি সব কিছু শুনেও কী করে বলতে পারেন এই কথাগুলো? তখন আর কিচ্ছু বলে না। দীপা বলে, দেখুন পাশেই জেলে পাড়া, আমাদের কিন্তু ওখানে খোঁজ করতে হবে,
কিন্তু তার আগে চলো না, অ্যানাউন্সমেন্ট যেহেতু করলাম, রূপা যদি ঠিক মন্দিরে ফিরে আসে আমরা কিছুটাক্ষণ মন্দিরে অপেক্ষা করি, প্রার্থনা করি, তারপরে না হয় আমরাও ফিরে যাব। এদিকে রূপা একটা ফুলের তোড়া বানাবে আরও কয়েকটা, কারণ কম পড়ে গেছে, অনেক মানুষ মন্দিরে আসছে, কাউকে তো ফিরে যেতে দিলে চলবে না। তখন এই ফান্টুস বলে, আমি যাচ্ছি গিয়ে ফুল আনছি। কাকু তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও, তুমি বুঝতে পারবে না কতটুকু ফুল কিনতে হবে কি হবে না, কতগুলো মালা বানাতে হবে, আমি তোমার সঙ্গে গেলে বুঝতে পারবে। ঠিক একটা পাকা মেয়ে তুই। রূপার তখনই মনে পড়ে হিংসুকুটি পাকা মেয়ে বলতো, এমনকি ডাক্তার সূর্য সেনগুপ্ত পাকা মেয়ে বলতো, আর হিংসুকুটির সঙ্গে পাকা মেয়ে নিয়েই লাগতো। এগুলো শুনে রূপা প্রচণ্ড রেগে যায়, বলে এই কথা বলে আমাকে আর কখনো ডাকবে না, আমি পাকা মেয়ে নই। ঠিক আছে মা, আর কোনোদিনও বলবো না, চল। এরপরে যে অটোটাতে উঠেছে সেখানে এমন জোরে গান বাজছে, সূর্য ওদিকে অ্যানাউন্সমেন্ট করছিল, কোনোভাবেই রূপা শুনতে পারে না। রূপা বলে, বাইরে কি হচ্ছে না হচ্ছে কিছুই শোনা যাচ্ছে না, তুমি এত জোরে গান চালিয়েছো কেন গো? তার থেকে বেশি জোরে অটোটা চালাও না, তাহলে তো খুব ভালো হয়। কেন এরকম করে বসে আছো? রূপার কথার কোনো তোয়াক্কা করে না। রূপা কানে হাত দিয়ে বসে আছে যে কতক্ষণে গানটা শেষ হবে। রূপা ফুল কিনে ফুলের তোড়া বানিয়ে আবার মন্দিরে চলে আসে, সেখানে সবাইকে আবারও ফুল বিতরণ করতে শুরু করে। সবাই খুব খুশি হয়ে যায় এরকম তোড়া পেয়ে। দীপা সূর্যকে বলে, আর কতক্ষণ আমরা অপেক্ষা করব? ওই জেলেপাড়ায় কিন্তু আমাদের মেয়ে রূপা রয়েছে, ওকে আমাদের খুঁজে পেতেই হবে। আমাদের মেয়েকে আমাদের জীবন থেকে আমরা দূরে কোথাও সরে যেতে দেবো না ডাক্তারবাবু, আপনি বুঝতে পারছেন তো? দীপা তুমি চিন্তা করো না, আমরা যাবো তো সেখানে। দীপা এবং সূর্য গাড়ি করে যখন চলে যায়, রূপা তখনই মন্দিরে আবারও ফিরে আসে। আর তখন রূপার মনে হয় যে তার মা কি তার সঙ্গে দেখা করতে এসেছিল, তার মায়ের মতো কেন যেন গন্ধ লাগছে তার। সোনাকে ঘুম থেকে উঠে পড়েছে, খাবার খেতে দেয়, অনুজা কোনোভাবেই খেতে চায় না, বলে মা কখন আসবে? মা তো অনেক দূরে মন্দিরে পুজো দিতে গেছে, তাই তো সময় লাগবে, ফিরে আসবে, তুমি একটু খেয়ে নাও। সোনা বলে, না খাবো না। এরপরে ডাক্তার চলে আসে। পিডিয়াট্রিশিয়ান বলে, কি ব্যাপার সোনা, কেমন আছো? ভালো। সোনা খুব সুন্দর করে সমস্ত প্রশ্নের উত্তর দেয়, আর সেটা দেখেই ডাক্তার বলে যে এখন তুমি অনেকটা বেটার আছো, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ওর মা ওর কাছে থাকলে রিকভারি করবে। সোনা উপরেই চলে যায়। অনুজার রেগে যায়, বলে দেখলেন তো দাদা, ডাক্তার ওই একই কথা বললো, দীপা যে মেয়েটা কাছে আছে তাকে হেলাচেদ্দা করছে, তার কোনো যত্ন করছে না, আর এরকম চলতে থাকলে তো সব কিছু শেষ হয়ে যাবে। আর রূপা মাকে আমরা ফিরিয়ে আনতে চাই, মা হিসাবে দীপার যে কষ্ট সেটা আমি ফিল করতে পারছি, সেজন্য কি আমাদের যেভাবেই হোক না কেন সোনা মাকে অবহেলা করা উচিত? অনুজা এসব তুমি কি কথা বলছো? দীপা যা সিদ্ধান্ত নেয় সেটাই ঠিক হয়, তুমি কোনোভাবে এই বাড়ির মন্তব্যগুলো একদম করবে না কিন্তু। দীপা যে গেছে ও তো পুজো দিতে গেছে, ওর মায়ের নামে মেয়ের নামে, ওদের আসতে সময় লাগবে না? আর রূপাকে খুঁজে না পাক তুমি কি সেটা চাও? আমি একবারও সেটা বললাম, রূপাকে খোঁজার এই অভিযান আমাদের চলবে, কিন্তু তাই বলে সোনাকে তো আমাদের ভালো রাখতে হবে। আস্তে আস্তে একটু একটু করে সোনার মনে বাসা বাঁধছে যে ওই আসলে রূপা মাম্মাম যে নেই তার হারিয়ে যাওয়ার পেছনে কারণ। বড় হতে হতে এই বিষয়টা ওর মনের মধ্যে আরও বসে যাবে। তখন কি আপনারা পারবেন ওকে সামলাতে? তখন পরিবারের বাকিরা, সমাজও বলবে যে হ্যাঁ, সোনাই আসলে রূপার এই অবস্থার জন্য দায়ী, আজকে সোনার কারণে নেই রূপা এই পৃথিবীতে, তখন কি হবে? একবারও সেটা ভেবে দেখেছেন? থামো অনুজা, তুমি এই সমস্ত বেসলেস কথা একদম বলবে না। আর আমার দিদি না ওখানে পুজো দিতে গেছে, কোনো রং করতে নিশ্চয়ই যায়নি, আর এক মেয়েকে হারিয়ে ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ওর যা অবস্থা হয়েছে নিশ্চয়ই সেটা বুঝতে পারছো তুমি। কাকিয়া তুমি কোন বিবেকে এই কথাগুলো বলছো? দেখো, এমন করে বলবে না, আমার আর মিশকার মধ্যে অনেক তফাৎ রয়েছে, আমি কিন্তু মিশকা নই, আর এরকম করে বললে আমি কোনোভাবেই মানবো না, বুঝতে পেরেছো? আমি এই সংসারে অশান্তি লাগাতে আসিনি, তবে এই সংসারের মানুষগুলোকে নিয়ে আমি খুব ভাবি, তাই কথাটা বলেই ফেললাম। দীপা জেলেপাড়ার দিকে যাচ্ছে, কোনোভাবেই সে রূপাকে খুঁজে নিয়ে তবেই বাড়ি ফিরবে। রূপা যে এখানেই রয়েছে সেটা তার আত্মবিশ্বাস, কারণ দীপাও এখানে এসে পড়েছিল। রূপাকে খোঁজার জন্য মরিয়া হয়ে গেছে দীপা, যেভাবেই হোক না কেন তার মেয়েকে সে নিজের কাছে ফেরত পেতে চায়। রূপা যখন তার মায়ের কাছে ফিরবে তখন দীপা, সূর্য এবং সেনগুপ্ত পরিবারে একসাথে থাকার যে সূর্যের প্রতিজ্ঞা সেটা পূর্ণ হয়ে যাবে। লাবণ্যকে সুস্থ হতেও অনেকটা সময় দিতে হবে। আর এদিকে অনুজা নানাভাবে ঝামেলা শুরু করেছে বাড়ির মধ্যে, যেটা কোনোভাবেই তিস্তা, ভিক্টর, পরিবারের বাকিরা কেউ মেনে নিতে পারছে না। উর্মির সঙ্গে তর্ক বিতর্কও লেগে যায়, কিন্তু উর্মি কোনোভাবে কাকিয়াকে বোঝাতে পারে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্যদীপা মন্দিরে রূপার কাছে এসে অস্তিত্ব পেয়ে পাগলের মতো খোঁজা শুরু করলো। আজকে যেভাবে দীপা এবং সূর্য দুজনে এসেছে মরিয়া হয়ে রূপা মাকে ফিরিয়ে নিয়ে যাবে বলে, রূপারও মনে হচ্ছে তার মা কি এসেছিল, তার মা কি তাকে খোঁজ করেছিল, এগুলো নিয়ে নানাভাবে রূপার মনেও জটিলতা।
মন্দিরে এসে রূপা যখন জানতে পারবে তখন না জানি কি ঘটবে। কিন্তু দীপা বারবার বলছে আমাকে যেতেই হবে, ওই রূপা নামের মেয়েটির সঙ্গে কথা বলতে হবে, ওকে দেখতে হবে। আমার মনে হচ্ছে ওই মেয়েটি রূপা, ওকে আমার ফিরিয়ে আনতে হবে। অভিমান করে আমাদের সামনে আসছে না, সেটা করলে তো চলবে না। দীপা, তুমি কেন বুঝতে পারছো না? রূপার মাথায় অনেক বুদ্ধি, ও একজন ভালো অনেস্ট মানুষ। ও যদি একবারও আমাদের রূপা হতো তাহলে কি ফোন করতো না? ওর ফোন নাম্বার মুখস্থ, ও আমাদের বাড়ি চেনে। কোনোভাবেই ওকে কি আমরা ট্রেস করার আগে ও নিজে চলে আসার চেষ্টা করতো না? কিন্তু সেগুলোর কোনোটাই করছে না। এমনও তো হতে পারে ও চেষ্টা করে বাড়ি থেকেই ফিরে গেছে, আবার এখানে এসেও আমাদেরকে দেখে পালিয়ে বেড়াচ্ছে। এমনকি আপনার চেম্বারে এসেছিল, তখন হয়তো আপনাকে দেখে সেখান থেকে সরে গেছে অভিমানে। এগুলোও তো হতে পারে। তাই আমাদের যাচাই বাছাই করে দেখতে হবে। আমি কোনোভাবে কোনো রিস্ক নিতে চাই না। আমার 2 মেয়েকে নিয়ে আমি ভালোভাবে জীবন কাটাতে চাই। কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।